ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড। কোর্সে দেখি 17-এর প্রথম থেকে একদম সলভ করব। কোর্সে দেখি 17। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 246 পেজ। বইটা কাছে খুলে রাখবে, কোশ্চেনগুলো আর বারবার টুকবো না, জাস্ট সলভ করব। ফার্স্ট কোশ্চেন, একের দাগ। কোর্সে দেখি 17 ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9। কি বলছে না, এবিসি ত্রিভুজের বি কোণ ও সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি যে কোণ বিআইসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস কোণ বিএসি বাই 2। আচ্ছা, ছবিটা এঁকে নি। এবিসি এর একটা ত্রিভুজ রয়েছে, যার বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে। ওকে, আই বিন্দুতে ছেদ করেছে। কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি না, প্রমাণ করতে হবে বিআইসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস কোণ বিএসি বাই 2, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, ওকে, তো ত্রিভুজ এবিসি তার এটা। আচ্ছা, তাহলে আমরা কি কি পাচ্ছি? কোণ আইবিসি কোণ আইবিসি ইকুয়াল টু হাফ অফ কোণ এবিসি। এটার অন্তঃসমদ্বিখণ্ডক, তার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি সমান, তার মানে এই অ্যাঙ্গেলটা এই টোটালটার হাফ, এই অ্যাঙ্গেলটা এই টোটালটার হাফ, তাই লিখেছি। কোণ আইবিসি ইকুয়াল টু হাফ অফ এবিসি। আবার আইসি এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, তার মানে কোণ আই সিবি ইকুয়াল টু হাফ অফ কোণ এ সিবি। ওকে, দুটো রেজাল্ট থাকলো। এবার আসছে আমরা কি করছি না, এই এবিসি ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই না, এবিসি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টিকে 180 ডিগ্রি, তার মানে কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। কি করছি, বোথ সাইড হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে কি হবে, হাফ বিএসি প্লাস হাফ এবিসি প্লাস হাফ এসিবি ইকুয়াল টু হাফ ইন্টু 180 ডিগ্রি, দ্যাট মিনস 90 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো হাফ অফ এবিসি মানে আইবিসি, এটা থাকলো বিএসি, এটার ভ্যালু পুট করি কি না আইবিসি, কোণ আইবিসি প্লাস হাফ অফ এসিবি, এর ভ্যালু কোনটা, কোণ আইসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, আমাকে বিআইসি এই কোণটা আর এবিসি এই কোণটার মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে, এই সম্পর্ক তৈরি করতে হবে। আচ্ছা, তো আমি কি করছি, এখান থেকে এই দুটো কোণের ভ্যালু বার করে রাখছি। কোণ আইবিসি প্লাস কোণ আইসিবি এর ভ্যালুটা বার করেছি। কি হচ্ছে না 90 ডিগ্রি, এটা সমানের ওদিকে চলে গেল, মাইনাস হাফ অফ কোণ বিএসি। ওকে, এটাকে একটা 1 নাম্বার দিয়ে দিলাম, থাকলো। এবার আসছি কি, ত্রিভুজ বিআইসি থেকে পাই, ত্রিভুজ বিআইসি থেকে কি পাচ্ছি দেখো, এখানেও সেম তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে কোণ আইবিসি প্লাস কোণ আইসিবি প্লাস কোণ
বিআইসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার দেখো আমাকে রিলেশন আনতে হবে এই কোণটার সঙ্গে এই কোণটার। তার মানে দেখো এই যে সম্পর্কটা রয়েছে, এখানে এই দুটো কোণের সাম রয়েছে, আর এখানেও কিন্তু এই দুটো কোণের একটা সাম ফ্যাক্টর রয়েছে। তার মানে এই সামের যে ফ্যাক্টরটা, একে রিমুভ করে দিই এখান থেকে ভ্যালু পুট করে, তাহলে এই দুটোর মধ্যে রিলেশন চলে আসবে। তাই করছি। আচ্ছা, এখানে ছিল আইসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস। ওকে, তো কি করছি না, এখানে 1 নম্বরে ভ্যালু পুট করছি। 1 নম্বর থেকে এইটার ভ্যালু এই যে সেম, দেখো এখান থেকে এর ভ্যালু কি 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এবিসি, সেই ভ্যালুটা এখানে পুট করছি। তাহলে কি হবে না, 90 ডিগ্রি মাইনাস এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি ইকুয়াল দিকে কত ছিল না, প্লাস ছিল এখানে, আর একটা প্লাস এটা ছিল বিআইসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে লিখে দাও 1 নম্বর থেকে পাই, মানে 1 নম্বরের রেজাল্টটা ইউজ করেছি এখানে। এই এক্সপ্রেশন আসতে হবে, আইবিসি কে রেখে দাও, বিআইসি কে রেখে দাও, কোন বিআইসি থাকলো 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, এটা মাইনাস দিকে গেলে প্লাস হাফ অফ কোন বিএসি। অতএব বিআইসি ইকুয়াল টু, এটা মাইনাস করলে কত হচ্ছে গো, 90 ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি। এটাই প্রুফ করতে বলেছিল, প্রমাণিত। এই যে এটাই প্রমাণ করতে বলেছিল। ওকে, এই গেল একের ম্যাথ। দুই কি বলছে না, একটি ত্রিভুজের 3টি মধ্যমার দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করি যে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজের 3টি মধ্যমার দৈর্ঘ্য সমান বলেছে, ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, এটা প্রমাণ করতে হবে। তো ফার্স্ট একটা সমবাহু ত্রিভুজ নিয়ে নি, ধরি এবিসি। আচ্ছা, আগেরটায় প্রদত্ত প্রমাণ করতে হবে যে ডিভাইড করে নি, তার কারণ কোশ্চেনে এবিসি দিয়ে স্ট্রাকচার তৈরি করা ছিল, কিন্তু এটা তৈরি করতে হবে কারণ এটা শুধু জাস্ট ল্যাঙ্গুয়েজ বলেছে, নাম দেয়নি। তো আমি ছবি যেভাবে আঁকবো এইভাবে এখানে লিখতে হবে। কি বলছে না, আচ্ছা কি মধ্যমা, ওকে, মধ্যমা তিনটা সাপোজ জি বিন্দুতে কাট করেছি, সমবাহু ত্রিভুজ দেখাতে হবে। ওকে, তো আমি এখানে ধরে নিয়েছি এবিসি একটি ত্রিভুজ, যার এডি বিই আর সিএফ হচ্ছে মধ্যমা, মধ্যমাটা জি বিন্দুতে ছেদ করেছে। তো এটাই লিখে নিচ্ছি, ধরি এবিসি ত্রিভুজের এডি বি ও সিএফ হলো মধ্যমা, যা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। ওকে, যা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। আমাকে দেখাতে হবে এটা সমবাহু ত্রিভুজ। তো লিখে নিচ্ছি, প্রমাণ করতে হবে যে এবিসি সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু
ত্রিভুজ অর্থাৎ তিনটে বাহু সমান হবে, এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি, এটা প্রমাণ করতে হবে। ওকে, অঙ্কনের এখানে কিছুই নেই, প্রমাণ। আচ্ছা, আমাকে প্রমাণ করতে হবে যে এটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, মধ্যমা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে, আমরা জানি মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে, আর ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 রেশিওতে ডিভাইড করে। তার মানে এক্ষেত্রে এজি কি হবে, এজি ইকুয়াল টু 2/3 অফ এডি, কিংবা জিডি ইকুয়াল টু 1/3 অফ এডি। একই রকম ভাবে বি এর ক্ষেত্রে আর সিএফ এর ক্ষেত্রে তাই হবে, সেটাই লিখে দিচ্ছি। যেহেতু জি ভার কেন্দ্র, অতএব কি পাচ্ছি না, এজি ইকুয়াল টু 2/3, এজি ইকুয়াল টু 2/3 অফ এডি, বিজি ইকুয়াল টু 2/3 অফ বিই। আচ্ছা, সঙ্গে এখানে এটাও লিখে নিচ্ছি, ডিজি ইকুয়াল টু 1/3 অফ এডি। একই রকম ভাবে জিই ইকুয়াল টু 1/3 অফ বিই, আর সিজি ইকুয়াল টু 2/3 অফ সিএফ, আর এফ জি ইকুয়াল টু 1/3 অফ সিএফ। আবার আমরা কি জানি, যেহেতু আচ্ছা এখানে আর একটা কন্ডিশন ছিল কি না, মধ্যমা তিনটা লেন্থ সেম, এবং এখানে করে দাও, এবং এডি ইকুয়াল টু বিই ইকুয়াল টু সিএফ। কোশ্চেনেই দেওয়া ছিল মধ্যমা তিনটে দৈর্ঘ্য সমান, তো ওটাই নিচ্ছি না, এডি ইকুয়াল টু বিই ইকুয়াল টু সিএফ। এডি বিই সিএফ সমান, এর ওই তিনটে সমান, তার মানে কি এই তিনটেও সমান, এখানে এই তিনটে সমান। অতএব এজি ইকুয়াল টু বিজি ইকুয়াল টু সিজি, এবং এক্ষেত্রেও এডি ইকুয়াল টু বিই ইকুয়াল টু সিএফ। তার মানে ডিজি ইকুয়াল টু জিই ইকুয়াল টু এফজি। ওকে, উপরে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো, আমি দুটো ত্রিভুজ নিচ্ছি, এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা নিচ্ছি, হয় এই দুটো ত্রিভুজ নিতে হবে, না হয় এই দুটো ত্রিভুজ নিতে হবে, না হয় এই দুটো ত্রিভুজ নিতে হবে। তো যে কোনো দুটো পেয়ার নিতে পারো, আমি নিচ্ছি এই দুটো ত্রিভুজ। ত্রিভুজ বি এফ জি ও ত্রিভুজ সি জিই এর মধ্যে সর্বসমতা চেক করতে হয়েছে। হ্যাঁ, কি এক হচ্ছে বিজি ইকুয়াল টু সিজি, এই যে বিজি ইকুয়াল টু সিজি, বিজি ইকুয়াল টু সিজি, এই যে এখানে আমরা প্রমাণ করেছি, এখানে লজিক দিতে পারো প্রমাণিত। আচ্ছা, আর কি হচ্ছে দেখো, এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা হবে না, মানে এফ জি ইকুয়াল টু জি, এই যে এফ জি ইকুয়াল টু জি, এফ জি ইকুয়াল টু জি, এটাও তাই প্রমাণ করেছি। আর কি হচ্ছে দেখো, এই কোণটা আর এই কোণটা কি বিপরীত কোণ, বিপরীত কোণ কি হয়, সমান হয়।
বিপরীত কোণ সমান হয়, তার মানে কোণ বি জি এফ ইকুয়াল টু বিপরীত কোণ সি জিই, সাইড অ্যাঙ্গেল সাইড। তাহলে ত্রিভুজ বিএফজি কনগ্রুয়েন্ট সর্বসম সিজিই কন্ডিশন বাই দ্য কন্ডিশন এস এ এস, সাইড অ্যাঙ্গেল সাইড কন্ডিশনের উপর বেস করে সর্বসম হয়ে গেল। আচ্ছা, এটা সর্বসম হতে আমার লাভ কি হলো না, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, তার মানে এই বাহুটা কি অনুরূপ বাহু হয়ে গেল। তার মানে বিএফ ইকুয়াল টু সিই অনুরূপ বাহু। অনুরূপ বাহু, ওকে। আচ্ছা, এবার কি হলো দেখো, এগুলো কি ছিল মধ্যমা। মধ্যমা মানে কি, এফটা কি ছিল এ বির মধ্যবিন্দু, ইটা ছিল এ সির মধ্যবিন্দু। তার মানে অ্যাকচুয়ালি এ এফ ইকুয়াল টু এফ বি, বা বলতে পারি 2 ইন্টু বিএফ 2 ইন্টু বিএফ ইকুয়াল টু এ বি। একই রকম ভাবে 2 ইন্টু ইসি ইকুয়াল টু এসি। বোথ সাইড 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে কি 2 ইন্টু বি সমান কি এ বি, 2 ইন্টু ইসি সমানই হচ্ছে কি এসি। এটা থাকলো, এক দিয়ে দাও। তো আমি এই দুটো ত্রিভুজের সর্বসমতা দিয়ে এই প্রমাণটা করলাম যে এ বি ইকুয়াল টু এসি। আজকে যদি এই দুটো ত্রিভুজ নিই, তাহলে সেখান থেকে কি প্রমাণ করতে পারবো, এ বি ইকুয়াল টু বিসি। একই রকম ভাবে তাই লিখে নিচ্ছি, অনুরূপ ভাবে ত্রিভুজ এ এফ জি ও ত্রিভুজ ডি জি সি থেকে প্রমাণ করা যায়, প্রমাণ করা যাবে কি না এ বি ইকুয়াল টু বিসি। একে 2 নাম্বার দাও। একই রকম ভাবে এই দুটো ত্রিভুজের যদি সর্বসমতা প্রমাণ করি, এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা, আর এটা বিপরীত কোণ সর্বসম হয়ে যাবে। সেখান থেকে এটা ইকুয়াল টু এটা, এফ এ বির মধ্যবিন্দু ডি বিসি এর মধ্যবিন্দু, সেম লজিক দিয়ে এ বি ইকুয়াল টু বিসি। তো এটা নতুন করে প্রমাণের প্রয়োজন নেই। তাহলে 1 আর 2 থেকে কি পাচ্ছি, 1 2 থেকে পাই এ বি ইকুয়াল টু এসি, এ বি ইকুয়াল টু বিসি। তার মানে কি এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু বিসি, এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু বিসি, এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু বিসি। এটাই প্রমাণ করতে হয়েছিল। তার মানে কি ত্রিভুজে কি হলো, সমবাহু ত্রিভুজ হয়ে গেল। অতএব ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এটাই প্রমাণ করতে বলেছিল। থ্রি কি বলছে, প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ব বিন্দু সমাবাতিত হয়। মানে যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে তার পরিকেন্দ্র যাই সেটাই হবে অন্তকেন্দ্র, সেটাই হবে ভরকেন্দ্র, সেটাই হবে লম্ব সমবিন্দু। এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, একটা ত্রিভুজ নিয়ে নিই আগে। তো কোনো একটা কেন্দ্র আগে তো ডিফাইন করে নিতে হবে, তারপর ওই কেন্দ্রটা যে বাকি কেন্দ্রগুলো সেম
ওই বিন্দুটাই যে বাকি বাকি কেন্দ্রগুলো সেটা প্রমাণ করব। তো আমি ফার্স্ট ধরে নিচ্ছি ভর কেন্দ্র ধরে নিচ্ছি। তো ভর কেন্দ্র কি করে পাবো? না মধ্যমা তিনটে যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে ভর কেন্দ্র। তার মানে আগে আমি তিনটে মধ্যমা ড্র করে নিচ্ছি। আর এখানে ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজ। আচ্ছা, ধরি ত্রিভুজ এবিসি এর এবিসি সমবাহু ত্রিভুজ আগে ধরে নি, দিয়ে দিয়েছে, প্রোভাইড করেছে। হ্যাঁ, এবিসি হলো সমবাহু ত্রিভুজ যার এডি বিই ও সিএফ হলো মধ্যমা যা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তার মানে জি হচ্ছে ভর কেন্দ্র, অর্থাৎ জি হলো ভর কেন্দ্র। প্রমাণ করতে কি হবে? না প্রমাণ করতে হবে না জি হলো পরিকেন্দ্র অন্তকেন্দ্র লম্ব সমবিন্দু। জি পরিকেন্দ্র প্রমাণ করতে হবে, অন্তকেন্দ্র প্রমাণ করতে হবে, লম্ব সমবিন্দু প্রমাণ করতে হবে। পরিকেন্দ্র কি করে পাই? পরিবৃত্তের যে কেন্দ্র কি করে পাই তা? না ত্রিভুজের কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে পরিকেন্দ্র। আর অন্তকেন্দ্র কোনটা পাই? না অন্তবৃত্তের কেন্দ্র। সেটা কি করে পাই? ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে অন্তকেন্দ্র। আর লম্ব সমবিন্দু কাকে বলে? উচ্চতা, ত্রিভুজের উচ্চতা তিনটা যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় লম্ব সমবিন্দু। মানে শীর্ষক থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, এইরকম। তাই কি বলে? উচ্চতা তিনটা যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় লম্ব সমবিন্দু। তো আমি ধরে নিয়েছি এগুলো কি মধ্যমা। তার মানে বেসিক্যালি আমাকে কি প্রমাণ করতে হবে? না একবার প্রমাণ করতে হবে যে এই এডি বিই সিএফ এগুলো তিনটে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে পরিকেন্দ্র প্রমাণ হবে। আর আরেকবার প্রমাণ করতে হবে যে এই বিই সিএফ এডি বি কোণ সি কোণ আর এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে প্রমাণ হবে কি? অন্তকেন্দ্র। আর লম্ব সমবিন্দু কি করে প্রমাণ হবে? না এডি বিসির উপর লম্ব, বিই এসির উপর লম্ব, আর সিএফ এবির উপর লম্ব প্রমাণ করতে হবে, মানে উচ্চতা প্রমাণ করতে হবে, তাহলে হবে লম্ব সমবিন্দু। তাহলে আমাকে কি দেখাতে হবে বোঝা গেছে? যে এগুলোকে এই এডি বিসির উপর লম্ব সমদ্বিখণ্ডক, বিই এসির উপর লম্ব সমদ্বিখণ্ডক, সিএফ এবির উপর লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণ করতে হবে। আর এই বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণ। প্রমাণের জন্য আমরা কি করছি? এবিডি ও ত্রিভুজ
এডিসি এর মধ্যে সর্বসমতা প্রমাণ করবো অ্যাকচুয়ালি। আচ্ছা, এবিডি আর এডিসি, এবিডি এডিসি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তার মানে এবি ইকুয়াল টু এসি, ফার্স্ট এবি ইকুয়াল টু এসি, যেহেতু ত্রিভুজ এবিসি সমবাহু। সেকেন্ড, সেকেন্ড তো দেখতেই পাচ্ছি এডি সাধারণ বাহু। ওকে, থার্ড, থার্ড কি হবে? এডি কে কি ধরে নিয়েছি গো? মধ্যমা। এডি মধ্যমা, তার মানে ডি বিসি এর মধ্যবিন্দু। ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তার মানে বিডি ইকুয়াল টু ডিসি, বিডি ইকুয়াল টু ডিসি, কারণ এডি এডি একটি মধ্যমা। তার মানে কি হলো? ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি, কন্ডিশন সাইড সাইড সাইড। সর্বসম হয়ে যাচ্ছে। তো যেহেতু এটা সর্বসম হচ্ছে, যেহেতু সর্বসম হচ্ছে, তার মানে এই কোণটা সমান হবে। আবার এই দুটো কোণ সমান, এই কোণটা আর এই কোণটা সমান, আবার একই সরলরেখার উপর অবস্থিত দুটো সন্নিহিত কোণ। তার মানে কি হবে? বেসিক্যালি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে। এই টোটালটা কত? 180 ডিগ্রি। একে দুভাগে ভাগ করেছে কে? এডি। আবার এদিকের পার্ট যা, এদিকের পার্ট তা, তার মানে কি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। অতএব কোণ জি ডিবি ইকুয়াল টু কোণ জি ডিসি, অনুরূপ কোণ। ওকে, তার মানে কি হবে? অতএব জিডি লম্ব লম্ব বিসি, অতএব এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি। একই রকম ভাবে কিন্তু আমরা এ সি এফ আর বি সি এফ ত্রিভুজ দিয়ে প্রমাণ করতে পারি, সর্বসমতা প্রমাণ করে সি এফ এ বির উপর লম্ব প্রমাণ করতে পারি, একই রকম ভাবে বি এসির উপর লম্ব প্রমাণ করতে পারি। তো এটা আর প্রমাণ করছি না, অনুরূপ ভাবে নিয়ে নিচ্ছি। অনুরূপ ভাবে প্রমাণ করে পাই বিই লম্ব এসি এবং বিই লম্ব এসি এবং সিএফ লম্ব এবি, যেহেতু এডি লম্ব বিসি, বিই লম্ব এসি, সিএফ লম্ব এবি, অতএব জি হলো, এগুলো কি উচ্চতা হয়ে যাচ্ছে, তাই জি হলো লম্ব সমবিন্দু। আবার এগুলো লম্ব সমদ্বিখণ্ডক, তার কারণ একে লম্ব আর দ্বিতীয়ত সমদ্বিখণ্ডক হচ্ছে, কারণ ডি বিসির মধ্যবিন্দু, ই এসির মধ্যবিন্দু, এফ এ বির মধ্যবিন্দু।
ওটাই লিখছি, যেহেতু এডি লম্ব বিসি, বিই লম্ব এসি, সিএফ লম্ব এবি এবং ডি ই এফ বিসি এসি এবি এর মধ্যবিন্দু যথাক্রমে, তার মানে কি বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ড করছে, তার মানে কি জি পরিকেন্দ্র। অতএব জি হলো পরিকেন্দ্র। অতএব জি হলো পরিকেন্দ্র। ওকে, আচ্ছা, ওই সর্বসমতা থেকে আর একটা কেস আছে। আর একটা কেস কি বলতো, এই দুটো ত্রিভুজ, এই এ বি ডি আর এডিসি যেহেতু সর্বসম, তার মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু কি হবে, এই অ্যাঙ্গেলটা, এটা এই অ্যাঙ্গেলটা নিয়ে আলোচনা করেছিলাম, এখানে দুটো প্রুভ হয়ে গেছে। আরেকবার কি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, ওটাই লিখছি। আবার কোণ বিএডি ইকুয়াল টু কোণ সিএডি, ওই সর্বসমতা থেকে, যেহেতু ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি। তো এই দুটো সমান হতে কি হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, তার মানে কি এডি এ কোণের অন্তঃসমদ্বিখণ্ড। অতএব এডি কোণ বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ড। তো অনুরূপভাবে আমরা কি প্রমাণ করতে পারি না, অনুরূপভাবে প্রমাণ করতে পারি বিই এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ড এবং সিএফ কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ড। তার মানে কি হলো, এই এডি বিসি এফ তিনটে কোণের অন্তঃসমদ্বিখণ্ড, তার মানে জি। অতএব জি হলো অন্তকেন্দ্র। তিনটে প্রমাণ করতে বলেছিল, দেখাতে বলেছিল যে পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, ভরকেন্দ্র আর লম্ব সমবিন্দু একটাই বিন্দু সমাবাতিত হয়। দেখিয়ে দিলাম, আমরা ভরকেন্দ্র ধরেছিলাম, দেখলাম এই ভরকেন্দ্রটাই পরিকেন্দ্র হচ্ছে, ওটাই অন্তকেন্দ্র হচ্ছে, ওটাই লম্ব সমবিন্দু হচ্ছে।
এবার আসছি 4 কি বলছে না, এবিসি ত্রিভুজের এডি বিই সি এফ মধ্যমা প্রমাণ করি যে এবিসি ও ডিই এফ ত্রিভুজের ভরকেন্দ্র একই বিন্দু। বলছে এবিসি ত্রিভুজের এডি বিই সিএফ মধ্যমা বলছে এবিসি ত্রিভুজের, তো মধ্যমাটা কাট করছে, ধরে নিয়েছি জি বিন্দু। বলছে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র যদি জি হয় তাহলে ডি ডিইএফ ত্রিভুজের ও ভরকেন্দ্র জি হবে। ওকে, এবিসি ত্রিভুজের তো ভরকেন্দ্র জি ধরে নিচ্ছি, যেহেতু এডি বিই সিএফ মধ্যমা। অ্যাকচুয়ালি আমাকে প্রুফ করতে হবে যে ডিইএফ এরও মধ্যমা জি, তার মানে অ্যাকচুয়ালি প্রুফ করতে হবে এই ভরকেন্দ্র জি, ডিইএফ এরও ভরকেন্দ্র জি। তার মানে অ্যাকচুয়ালি আমাকে প্রমাণ করতে হবে, আমি যদি এগুলোর নাম দিয়ে দিই পি কিউ আর, তার মানে আমাকে প্রমাণ করতে হবে জিপি না, তার মানে আমাকে প্রমাণ করতে হবে পিই এফ কিউ আর ডিআর ডিইএফ ত্রিভুজের তিনটি মধ্যমা। আচ্ছা তারা আবার শুনে না ভালো করে, কি প্রমাণ করতে হবে অ্যাকচুয়ালি, পিই এফ কিউ ডিআর ডিইএফ ত্রিভুজের মধ্যমা। তার মানে বেসিক্যালি প্রমাণ করতে হবে পি এফ ডির মধ্যবিন্দু, কিউ ডিএফ ডিইর মধ্যবিন্দু আর ইএফ এর মধ্যবিন্দু, এটা অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে। আচ্ছা আগে যা লিখলাম তা ধরে নি, ধরি ত্রিভুজ এবিসি এর এডি বিই ও সিএফ মধ্যমা তিনটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। অঙ্কন ডি ই ডি এফ ই না ইএফ যুক্ত করলাম এবং ধরি ডিএফ বিই কে পি বিন্দুতে আর ডিই
ডিই সি এফ কে কিউ বিন্দুতে, আর ই এফ এডি কে আর বিন্দুতে ছেদ করেছে। ওকে, প্রমাণ করতে হবে যে জি ত্রিভুজ ডি ডি ই এফ এর ভর কেন্দ্র। ওকে, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, দেখলে বুঝতে পারবে এই যে এফ ডি সিই একটা সামান্তরিক লাগছে, সামান্তরিক মনে হচ্ছে। এফ ই ডিবি সামান্তরিক মনে হচ্ছে না? আচ্ছা, ওটা যদি সামান্তরিক প্রমাণ করে দিতে পারি তাহলে কিন্তু আমরা কি জানি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর যদি আমি এটার কথা ভাবি, এই যে এফ ডি সিই এটা যদি সামান্তরিক প্রমাণ করি তাহলে এর ডিই আর এফ সি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে জিটা কি হয়ে যাবে, ডি এর মধ্যবিন্দু। একই রকম ভাবে পিটা এফ ডির মধ্যবিন্দু, আর একটা ই এফ এর মধ্যবিন্দু প্রমাণ করতে পারবো। তার মানে আগে এখানে একটা সামান্তরিক ফর্ম করছে কিনা এটা প্রুভ করা খুব জরুরি। তো ফার্স্ট তাই করছি। আচ্ছা, এটা ভাবো, যেহেতু মধ্যমা, এই এর ডি বলো, বি বলো, সি এফ বলো মধ্যমা, তার মানে এফ এ বি এর মধ্যবিন্দু, ডি বি সি এর মধ্যবিন্দু, ই এ সি এর মধ্যবিন্দু। ওকে, তাহলে আমি নিচ্ছি কি না, ত্রিভুজ এবিসি এর এফ এ বি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু। আমরা কি জানি না, ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। কি বললাম না, ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, সেটাই জাস্ট কাজে লাগাবো। অতএব এই মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ইএফ সমান্তরাল কি হবে, বিসি, এবং ইএফ ইকুয়াল টু হাফ অফ বিসি। আচ্ছা, হাফ অফ বিসি, ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাই হাফ অফ বিসি সমান কি লিখতে পারি, ডিসি। যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, তার মানে বিডি ইকুয়াল টু ডিসি, তাহলে হাফ অফ বিসি সমান কি লিখতে পারি, ডিসি। তাই লিখছি ইকুয়াল টু ডিসি। এবার এফ ডি সিই ত্রিভুজের কথা ভাবো, যেখানে এই দুটো বাহু সমান ও সমান্তরাল, তার মানে এই চতুর্ভুজটা কি হয়ে গেল, সামান্তরিক। তাই লিখছি অতএব এফ ডি সি ই এর ইএফ সমান্তরাল বিসি এবং ইএফ ইকুয়াল টু ডিসি। তার মানে এই চতুর্ভুজটা কি হয়ে গেল, সামান্তরিক। অতএব এফ ডি সিই হলো একটি সামান্তরিক।
একই রকম ভাবে আমরা কি প্রমাণ করতে পারি, অনুরূপভাবে BDE এর একটা সামান্তরিক হবে, অনুরূপভাবে BDEF এবং আর একটা কি হবে বলো তো, FDEA দুটি সামান্তরিক। ওকে, সামান্তরিক প্রমাণ হয়ে গেছে মানে প্রুভ হয়ে গেছে। যেহেতু এগুলো সামান্তরিক, তো সামান্তরিকের কর্ণদ্বয় কি আমরা কি জানি, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ওটাই লিখে নিচ্ছি। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই সামান্তরিকের ক্ষেত্রে যদি ভাবি তাহলে কি পাবো না, কিউ ডি এর মধ্যবিন্দু। এই সামান্তরিক কথা যদি ভাবি পি হবে এফডির মধ্যবিন্দু, আর এই সামান্তরিকের কথা যদি ভাবি তার মানে আর হবে ইএফ এর মধ্যবিন্দু, তাই না? একটা দেখে নাও, একটা বলছি, বাকি তিনটে একই রকম হবে। এই সামান্তরিকটার কর্ণ কি, একটা হচ্ছে এফসি কর্ণ আর একটা হচ্ছে ডিই কর্ণ আর এফসি কর্ণ। এই দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই ডিইও সমদ্বিখণ্ডিত হচ্ছে এই কিউ বিন্দুতে, মানে কিউটা ডি এর মধ্যবিন্দু, একই রকম আর দুটো হবে। অতএব কিউ ডি এর মধ্যবিন্দু, পি ডিএফ এর মধ্যবিন্দু, আর ইএফ এর মধ্যবিন্দু। এবার ভাবো এই ডিইএফ ত্রিভুজের যেহেতু পিটা এর এই বাহুটার মধ্যবিন্দু, তার মানে কি হয়ে গেল, এটা মধ্যমা হয়ে গেল। একই রকম ভাবে এফ কিউটা মধ্যমা হয়ে গেল, একই রকম ভাবে ডি আরটা মধ্যমা হয়ে গেল। তো এই ডিএফ ত্রিভুজের তিনটি মধ্যমা কোথায় ছেদ করছে, এরাও কি জি বিন্দুতে ছেদ করছে। অতএব পিই এফ কিউ ডি আর ত্রিভুজ ডিই এফ এর মধ্যমা। অতএব জি ত্রিভুজ ডিই এফ এর ভর কেন্দ্র। ওকে, 4 প্রুভ হয়ে গেল। 5 কি বলছে, প্রমাণ করি যে কোন ত্রিভুজের দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় মধ্যমা দৈর্ঘ্য অপেক্ষায় বৃহত্তর হয়। ফাইভ
ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় যে মধ্যমাটা রয়েছে তার দৈর্ঘ্য অপেক্ষায় বৃহত্তর হয়, মানে অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ত্রিভুজের ক্ষেত্রেও যেটা হয়, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষায় বড় হয় অলওয়েজ, একে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। একে আবার মজা করে অনেক সময় বলা হয় কাউ ইনইকুয়ালিটি। কাউ ইনইকুয়ালিটি মজা করে কেন বলা হয় না, সাপোজ এরকম একটা মাঠের এরকম রাস্তা আছে, এটা একটা রাস্তা, এরকম ভাবে রাস্তা গেছে, হ্যাঁ, কিন্তু এই মাঠের মাঝখানে এগুলো জল জমে আছে। গরু কিন্তু ঘুরে যাবে না, ও সোজা মাঠ দিয়ে যাবে, কারণ ও জানে যে এদিক দিয়ে ঘুরে গেলে যা দূরত্ব যাব তার চেয়ে কম দূরত্ব এদিক দিয়ে গেলে। কারণ এই যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষায় সবসময় বড় হয়, তাই গরু সবসময় সেই মাঠের মাঝখান দিয়ে যাবে, সে রাস্তা দিয়ে ঘুরে যাবে না, কিন্তু আমরা রাস্তা দিয়ে ঘুরে যাই। তো এখান থেকে প্রমাণ করা যায় যে গরু মানুষের চেয়ে চালাক। তো এটাকে যেন মজা করে বলা হয় কাউ ইনইকুয়ালিটি। এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি এখানে কাজে লাগবে। আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি জানি না, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর হয়। এখানে বলেছে যে তিনটি মধ্যমার মধ্যে যে কোনো দুটি মধ্যমার সমষ্টি তৃতীয় যে মধ্যমাটা রয়েছে তার থেকে বড় হবে, এটা প্রমাণ করতে হবে। এবিসি ত্রিভুজ তিনটে মধ্যমা নিয়ে নিচ্ছি। এফ জি বিন্দুতে ছেদ করেছে, ওকে, এটা লিখে নেই আগে। ধরি ত্রিভুজ এবিসি এর এডি বিই ও সিএফ মধ্যমা তিনটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, ওকে। সেখানে একটু অঙ্কন লাগবে, হ্যাঁ, অঙ্কন কি করছি না, এডি কে বর্ধিত করছি, কেমন ভাবে না, যাতে জিডি ইকুয়াল টু, এটা একটা নাম দিয়ে দিচ্ছি, এইচ পর্যন্ত বর্ধিত করলাম, যাতে জিডি ইকুয়াল টু ডিএইচ হয়। আর কি করছি না, এই বিএইচ আর সিএইচ যুক্ত করে দিচ্ছি। কি করলাম না, এডি কে এইচ পর্যন্ত বর্ধিত করলাম, যাতে এইচ পর্যন্ত বর্ধিত করলাম যাতে ডিজি ইকুয়াল টু ডিএইচ হয়, এবং বিএইচ সিএইচ যুক্ত করলাম, ওকে। প্রমাণ করতে হবে যে দুটো মধ্যমার সাম তৃতীয় মধ্যমা থেকে বড়। তার মানে আমি প্রমাণ করতে চাইছি বিই প্লাস সিএফ স্ট্রিক্টলি গ্রেটার দেন এডি, এটা প্রমাণ করতে চাইছি।
ওকে, আচ্ছা দেখো এখানে এই BHCG একটা সামন্তরিক সামন্তরিক মনে হচ্ছে না দেখে? অ্যাকচুয়ালি আমরা এটা সামন্তরিক প্রমাণ করব। আচ্ছা, এখানে ডিটা বিসির মধ্যবিন্দু, আবার এই জিএইচ এর মধ্যবিন্দু ডি নয়। তার কারণ হচ্ছে আমরা কি নিয়েছি না, এই যে নিয়েছি ডিজি ইকুয়াল টু ডিএইচ, তার মানে ডিটা জিএইচ এরও মধ্যবিন্দু। আচ্ছা, এর আগে বলেছিলাম কি, এর আগে থিওরাম প্রুফ করতে গিয়ে বলছিলাম যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটাও যেমন ঠিক, এর বিপরীতটাও ঠিক। যদি কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে ওই চতুর্ভুজটা হচ্ছে আর কেউ নয়, সামান্তরিক। কি বললাম? সেখানে বলছিলাম কি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর, যদি একটা চতুর্ভুজ সামান্তরিক হয় তাহলে তার কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। এখন বলছি যে চতুর্ভুজের যদি দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই চতুর্ভুজটা অবশ্যই সামান্তরিক হবে। এখানে এই রেজাল্টটা ব্যবহার করব, কারণ ডিও বিসির মধ্যবিন্দু, ডিও জিএইচ এর মধ্যবিন্দু, তার মানে কি পরস্পর সমদ্বিখণ্ডিত করছে এই চতুর্ভুজের কর্ণ দুটো, তার মানে এটা কি হলো, সামান্তরিক। যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু এবং ডি জিএইচ এর মধ্যবিন্দু, অতএব BHCG চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অতএব BHCG একটি কি, সামান্তরিক। সামান্তরিক ওকে। তো যেহেতু এটা সামান্তরিক, অতএব কি পাচ্ছি, বিপরীত বাহুগুলো কি সমান হবে। তার মানে BH ইকুয়াল টু GC, BH ইকুয়াল টু GC। তো এত কিছু করার কারণ হচ্ছে আমরা ওই ঘুরে ফিরে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কাজে লাগাতে হবে আমাদের। আচ্ছা, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কাজে লাগানোর জন্য কোন ত্রিভুজটা নিব না, BHG ত্রিভুজটা নিচ্ছি। দেখো কিভাবে আসছি। ত্রিভুজ BHG এর থেকে পাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, যে কোনো দুটো বাহুর সাম তৃতীয় বাহু অপেক্ষায় বড় হবে। তো এই ত্রিভুজের ক্ষেত্রে BG প্লাস BH কার চেয়ে বড় হচ্ছে, তৃতীয় বাহু GH এর চেয়ে বড় হচ্ছে। আচ্ছা, BG প্লাস BH ইকুয়াল টু কি, BH ইকুয়াল টু, এটা যেহেতু সামান্তরিক, BH ইকুয়াল টু GC লিখে দিলাম, GC, কারণ আমাকে তো মধ্যময় আসতে হবে ঘুরে ফিরে। আচ্ছা, ডি যেহেতু BH এর মধ্যবিন্দু, তার GH এর মধ্যবিন্দু, ডি যেহেতু GH এর মধ্যবিন্দু, তার মানে GH ইকুয়াল টু আমি 2 ইন্টু GD লিখতে পারি। এটা সমান তো মধ্যবিন্দু এটা, তার মানে টোটাল GH ইকুয়াল টু 2 ইন্টু GD লিখতে পারি। দেখো মধ্যময় যাচ্ছে কি হবে, 2 ইন্টু GD। এবার মধ্যমার পার্টে ঢুকে গেছি।
ওকে, জি যেহেতু মধ্যমা, সরি ভরকেন্দ্র, জি যেহেতু ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 রেশিওতে ডিভাইড করে। তার মানে বিজি ইকুয়াল টু কি লিখতে পারি, বিজি ইকুয়াল টু বড় পার্টটা মানে 2/3 অফ বিই 2:1 অনুপাতে ডিভাইড করে, তাহলে বড় পার্টটা কি হবে, বিজি ইকুয়াল টু 2/3 অফ বিই। তাই এই জায়গায় কি লিখতে পারি, 2/3 অফ বিই। একই রকম ভাবে জিসি ইকুয়াল টু কি লিখতে পারি, 2/3 অফ সিএফ, 2/3 অফ সিএফ গ্রেটার দেন 2 ইন্টু, আচ্ছা জিডিটা কিন্তু এখানে ছোট পার্টটা, এজিটা ছিল বড় পার্টটা, তো এজি যদি হতো তাহলে এজি ইকুয়াল টু 2/3 অফ এডি হতো, কিন্তু যেহেতু জিডি এটা ছোট পার্ট 2:1 এটা ছোট পার্টটা, তাহলে জিডি ইকুয়াল টু কি হবে, জিডি ইকুয়াল টু হবে 1/3 অফ এডি। দেখো এদিক থেকে 2/3 কমন নিয়ে নাও, টু থার্ড কেটে গেল, অতএব বিই প্লাস সিএফ গ্রেটার দেন এডি, এটাই প্রমাণ করতে বলেছিল। ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমার সমষ্টি তৃতীয় মধ্যমা অপেক্ষায় বড় হয়। তো এই ভিডিওতে এই 5টা থাক, অনেক লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে। তো পরের ভিডিওতে 6 দাগ থেকে ম্যাথ সলভ করব। তো ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।